যে আমরা আজকে গুমের এবং গুমপূর্বক হত্যা করার যে মামলা, এইটা প্রথম মামলা এবং এই মামলায় একমাত্র আসামি হচ্ছেন জিয়াউল হাসান, যাকে বাংলাদেশের 2009 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এই যে গুম করে নিয়ে মানুষকে চিরদিনের জন্য নিখোঁজ করে দেয়া, এই কাজের মাস্টার মাইন্ড মহাকাব্যিক নায়ক হচ্ছে জিয়াউল হাসান, যার বিরুদ্ধে শত শত মানুষকে গুম করার এবং গুম করে হত্যা করে বিভিন্ন নদী নালা খাল বিল সুন্দরবন বিভিন্ন জায়গায় তাদের ডেড বডিকে ফেলে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তদন্ত তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেছে। আজকে তার বিরুদ্ধে যে মহাকাব্যিক যে অভিযোগ, তার একটা এপিসোডের ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্তপূর্বক অভিযোগপত্র জমা দিয়েছিলেন। সেটার ভিত্তিতে একটা ফর্মাল চার্জ আমরা দাখিল করেছিলাম। আজকে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা বলেছি যে তিনটা কাউন্টে 100 জনেরও বেশি মানুষকে তিনি গুম করে হত্যা করেছেন, নিজে উপস্থিত থেকেছেন, নিজ হাতে হত্যা করেছেন এবং অর্ডার দিয়ে তার অধীনস্থ সৈনিকদের দিয়ে এটা করিয়েছেন। তিনি যখন র্যাবের ডাইরেক্টর ইন্টেলিজেন্স হিসাবে দায়িত্ব পালন করতেন, সেই সময় থেকে শুরু করে এডিজি অফিস হয়ে যতদিন দায়িত্ব পালন করেছেন, সেই সময়কালের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী, শেখ হাসিনা সরকারের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিবর্গ এবং এই গুম খুনের ব্যাপারে যারা সাক্ষী ছিল, যারা এগুলোকে দেখেছে, বিশেষ করে আলকাস মাঝির কথা আমি যদি বলি, যে আলকাস মাঝির ট্রলারটাকে সে ভাড়া করেছিল এই চরদুয়ানি হয়ে বলেশ্বর নদীর দিয়ে সমুদ্রের মোহনায় গিয়ে লোকদেরকে হত্যা করে লাশ ফেলে দেওয়ার কাজে তার ট্রলার ব্যবহার করা হতো। এই যে দিনের পর দিন তাকে নিয়ে গিয়ে যে লোকদেরকে হত্যা করা হয়েছে, এই বিষয়টা আলকাস মাঝিকে এত বেশি পীড়া দিয়েছিল যে এক পর্যায়ে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তখন তার পরিবারের সদস্যরা র্যাব 8 বরিশালে যে র্যাব 8 আছে তাদের কর্মকর্তাদের কাছে গিয়ে জানায় যে আমার স্বামীকে নিয়ে আপনারা আসলে কি করেছেন, যে সে এরকম অ্যাবনর্মাল আচরণ করছে কেন। তখন র্যাব 8-এর কর্মকর্তারা এটা জিয়াউল হাসানকে জানায় যে আলকাস তো এরকম আচরণ করছে। তখন বলছে ওকে ফিনিশ করে দাও। তার ভিত্তিতে তাকেও ধরে নিয়ে এসে ফিনিশ করা হয়। অর্থাৎ তার এই সমস্ত হত্যাকাণ্ডের ব্যাপারে যেগুলো সাক্ষী ছিল, প্রত্যক্ষদর্শী ছিল, তাদের মধ্যে কাউকে যদি সন্দেহ হতো যে সব ফাঁস করে দিতে পারে, তাকেও সে এলিমিনেট করেছে। এবং আমরা আজকে আদালতে 3টা কাউন্টের মধ্যে দেখিয়েছি যে র্যাব অফিস থেকে গোপন বন্দিশালায় বন্দি করে রাখা বন্দীদেরকে জিয়াউল হাসান বিভিন্ন সময়ে তার গাড়িতে তুলে নিয়ে গিয়ে যখন টঙ্গী হয়ে ভৈরব পর্যন্ত এই বাইপাস রাস্তার মধ্য দিয়ে একদিনে সেখানে আমরা 3 জনের সাক্ষ্য প্রমাণ পেয়েছি যে 3 জনকে তুলে নিয়ে গিয়ে একটার পর একটা হত্যা করে, গুলি করে হত্যা করে নালার মধ্যে, নদীর মধ্যে লাশগুলো ফেলে দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে যেগুলো আরও পাওয়া যায় যে শীতলক্ষা নদীতে সে কয়েক শত মানুষকে গুলি করে হত্যা করে তাদের পেট কেটে নাড়ি ভুড়ি ফেলে দিয়ে ইট এবং সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে লাশ ফেলে দিয়েছে। শীতলক্ষাতে যখন 7 মার্ডারের পরে যখন এই লাশটা ভেসে উঠল, তখন তারা আতঙ্কিত হয়ে যায় যে ভবিষ্যতে এইরকম ভেসে ওঠা আরও লাশ বের হতে পারে। সেই আতঙ্কে তখন তারা স্থানটা পরিবর্তন করে। তখন এটা চলে যায় বড় নদীতে, অর্থাৎ বরিশালের বরগুনাতে চরদুয়ানি নামে একটা ঘাট আছে, সেখান থেকে খালের মধ্যে করে ট্রলারে করে লোকদেরকে নিয়ে বলেশ্বর নদীতে যাওয়া হতো প্রথমে, এবং বলেশ্বর নদীর থেকে জোয়ার ভাটার হিসাব করে সুন্দরবনের দিকে, মোহনার দিকে যাওয়া হতো। এবং যেখানে গিয়ে গভীর সাগরে যে অংশে লাশটা ফেললে লাশগুলো পুনরায় ভেসে ওঠার কোনো আশঙ্কা নেই, সেরকম জায়গায় গিয়ে সব বন্দীদের হাত পা বাঁধা অবস্থায় তাদের জমচুপি পরানো থাকতো, তাদের জমচুপিটা খুলে মাথার সামনে একটা বালিশ রেখে তারপরে তাদেরকে গুলি করে হত্যা করা হতো। বুকের সামনে বালিশ রেখে বুকে গুলি করা হতো। এরপরে মরে যাওয়ার সাথে সাথেই তাদের পেটটা কমান্ডো নাইফ দিয়ে চিরে ফেলা হতো, নাড়ি ভুড়িগুলো ফেলে দেওয়া হতো, ইটের বস্তা সিমেন্টের ব্লক বেঁধে ধাক্কা দিয়ে ট্রলার থেকে ফেলা হতো। এই যে নারকীয় হত্যাযজ্ঞ, এগুলো যারা সাথে থেকে এগুলো প্রত্যক্ষ করেছেন, যে সমস্ত মাঝিরা ছিলেন তারা এখানে সশরীরে সাক্ষী দিচ্ছেন, যে সমস্ত অফিসাররা তার সাথে গিয়েছিলেন তাদের অনেকেই সাক্ষী দিয়েছেন। এবং এর মাধ্যমে তারা বলেছেন যে এই সব লোকদের পরিচয় আমরা জানতাম না। দেখা গেল একদিন 7 জন লোককে নিয়ে গেছে, তার মধ্যে 2 জনকে সুন্দরবনের ভেতরে ঢুকিয়ে আগে গুলি করে হত্যা করে ফাঁকা আওয়াজ করতো গুলি, যে এখানে অনেক বন্দুক যুদ্ধ হয়েছে। তারপরে সাংবাদিকদের নিয়ে বলেছে যে 3টা লাশ পড়ে আছে, ওই 3টা লাশ ক্রস ফায়ারে মারা গেছে বলে তারা আবার নৌকায় করে ফেরত নিয়ে এসে বিভিন্ন থানাতে জমা দিত যেগুলো ক্রস ফায়ারে মারা গেছে। কিন্তু 10 জন নিয়ে গেল, 3টা লাশ ফেরত দিল। বাকি যে 7 জন যারা বিভিন্ন স্থান থেকে যাদেরকে গুম করা হয়েছিল, তাদের অস্তিত্ব যাতে বোঝা না যায়, তাদেরকে গুলি করে তাদের লাশটা সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়। এই জন্য আমরা বলেছি যে এগুলো অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা হলে অপরাধ হবে না তা কিন্তু নয়। সাক্ষীরা সবাই বলছে, যারা সাথে থেকে ধরেছে বন্দীকে, যারা রক্ত পরিষ্কার করেছে,
তারা বলেছে যে এইরকম 10 জন লোককে ফেলা হয়েছে আজকে, কালকে 15 জন, কালকে 10 জন, কালকে 20 জন, 3 জন, 4 জন, এইভাবে শতাধিক মানুষকে হত্যা করে পেট চিরে লাশ ফেলে দেওয়ার চাক্ষুষ সাক্ষী আমাদের কাছে সাক্ষী দিয়েছেন, যাদের তথ্যের ভিত্তিতে এই ফরমাল চার্জটা দাখিল করা হয়েছে। এর বাইরে 5 শতাধিক ব্যক্তির হত্যাকাণ্ড সংক্রান্ত প্রত্যক্ষদর্শীর সাক্ষী আমাদের কাছে আছে, যেগুলোর আরও অন্যান্য এভিডেন্স কালেক্ট করার জন্য আলাদা তদন্ত চলমান আছে, যেগুলো খুব শীঘ্রই হয়তো দাখিল করা হবে। আমরা আদালতে বলেছি যে গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল বিগত সরকারের আমলে, সবচাইতে নিষ্ঠুরতম, সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল হাসান, যার হাতে শত শত মানুষ এরকম গুম হয়েছে এবং নিহত হয়েছে, যার অকাট্য প্রমাণাদি প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। সুতরাং এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার এটা জাতির স্বার্থে, মানবতার স্বার্থে এটা করতে হবে, তা নাহলে মানবতা ভুল লুণ্ঠিত হবে। বাংলাদেশের এই বিচারের ব্যবস্থা এবং এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা চলে আসবে যদি এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার না হয়। বাংলাদেশে গুম খুনের জন্য যদি একজন মানুষেরও বিচার করতে হয়, সেটা হবে জিয়াউল হাসান। সুতরাং তার বিরুদ্ধে এই ধরনের সাক্ষ্য প্রমাণাদি আমরা হাজির করেছি। বিচার শুরুর জন্য আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আমাদের পক্ষ থেকে যেটা করার কথা করা হয়েছে। আসামি পক্ষ একদিনের সময় পেয়েছেন, 8 তারিখে তাদের পক্ষে শুনানি অন্তে আদালত চার্জ গঠনের ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দিবেন। অভিযোগ যদি গঠন হয় তারপর থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং এই বিচার, বাংলাদেশে গুমের বিচার ইনশাল্লাহ হবে। যত ষড়যন্ত্র হোক, যত ধরনের পরিকল্পনা করা হোক, ইনশাল্লাহ এই সমস্ত মজলুম মানুষ যারা চিরদিনের জন্য হারিয়ে গেছেন, যাদের সন্তানেরা বাবার অপেক্ষায় আছে কিন্তু জানে না বাবা বেঁচে আছে না মরে গেছে, তারা শিশুর থেকে আজকে যৌবনে পৌঁছেছে, স্ত্রীরা বিধবা হয়েছেন কিন্তু নিশ্চিত হতে পারেননি যে তার স্বামী আদৌ মারা গিয়েছেন নাকি অন্য কোথাও বন্দী আছেন, মারা গিয়ে থাকলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে, আদৌ তার জানাজা হয়েছিল কিনা, যখন মারা হয় তখন তার কি শেষ কথা ছিল। এই যে অ্যাগনি, এই যে মানুষের বেদনা, এই বেদনার চির অবসান বাংলাদেশ থেকে হতে হবে। সেই কারণে আমাদের প্রসিকিউশন বা এই রাষ্ট্র এই বিচারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছে। বিচার হতে হবে বাংলাদেশে, এই বিচার অবশ্যই হবে এবং ন্যায় বিচার হবে। বাংলাদেশ থেকে গুম, এইভাবে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গল্ফ করা, গেস্টাপো করার মতো নিষ্ঠুর শব্দ ব্যবহার করে এই যে মানুষকে পেট কেটে পেট চিরে নদ নদী খাল বিলে ফেলে দেওয়ার যে সংস্কৃতি, বাংলাদেশে তার কবর হবে, বিচার হবে, এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা আইনের শাসনের দিকে ফিরে আসবে। এটা আমরা কোর্টে সাবমিশন করেছি। মরা ভোলা এবং ওখানেও বললেন যে ওনারা চায় না বিচারটা হোক, বিচারটা না হোক, আবার এখানে ষড়যন্ত্রের কথা বলছে, তেমন কিছু কি চলছে আসলে? দেখুন, আসামি তারা জানে, যারা অপরাধ করেছে তারা তো জানে যে তারা অপরাধ করেছে, তারা চাইবে বিচার যাতে না হয়। সুতরাং বিচারকে পিছিয়ে দেয়া, নানান অজুহাত দেখানো, ভবিষ্যতে আমি এই দরখাস্ত ফাইল করিব, আমি এটা করিব, সেটা করব, সে কারণে আমাকে সময় দাও, মানে যেটা তার মাথায় আছে সেটার ভিত্তিতে কাল্পনিক পদ্ধতিতে তারা একটা দরখাস্ত করার কথা বলে কোর্টের কাছে টাইম চাচ্ছেন। দিস ওয়ে দ্যাট ওয়ে মামলাকে ড্র্যাগ করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের আইন সুস্পষ্ট যে এখানে কোনো অ্যাডজর্নমেন্টের কোনো ব্যবস্থাই নেই, আইনটা সেভাবে সুনির্দিষ্ট করা হয়েছে। তা আমরা বুঝতে পারছি যে তারা নানান ধরনের পরিকল্পনা মাধ্যমে বিচারটাকে পিছিয়ে দেওয়ার, বিচারটা যাতে না হয় সেই ধরনের চেষ্টা করবেন। কিন্তু আইনের হাত অনেক লম্বা, ন্যায় বিচারের ব্যাপারে রাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ, প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ, আদালত ন্যায় বিচার করার ব্যাপারে দায়বদ্ধ। সুতরাং ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র সত্ত্বেও বিচার হবে, ন্যায় বিচার অনুষ্ঠিত হবে। সাংবাদিকদেরকে পিছু করতে নিয়ে যেতেন উনি, অনেক সাংবাদিককে নিয়ে যেতেন সুন্দরবনে, এবং এটা উনি নানাভাবে এটা প্ল্যান করে নিয়ে যেতেন। সাংবাদিকদের ভূমিকাটা কি ছিল? সাংবাদিকদের নাম বলা যাবে কিনা, সাধারণ জনগণ আসছিল, ওনারা আমাদের নিজেদের কর্মগুলি অস্বীকার করেছেন। আর মরা ভোলার কথা বলছেন। আচ্ছা, এই যে কয়েকটা অভিযানের কথা বলেছি, সেখানে আগের থেকে সাংবাদিকদের, বিশেষ করে একটা অপারেশনে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, আগের থেকে ঢাকার থেকে সাংবাদিক নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে আগে বনের ভেতরে মাচা বানানো হয়েছে, সেখানে চাল ডাল হাড়ি পাতিল রেখে এসে তারপরে বাইরে থেকে বন্দীদের, যারা হয়তো কয়েক মাস আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে আগে অন্য ট্রলারে করে ওই ভেতরে মাচার মধ্যে রেখে আসা হতো। এরপরে সাংবাদিকদের নিয়ে বাইরে অবস্থান করতো যে আমরা এখন অভিযানে যাচ্ছি, কিন্তু ভেতরে তার সৈন্যবাহিনী থাকতো, যেখানে তারা গুলি করে সাংবাদিকদের বাইরে রেখে তারা ভিতরে ঢুকে ওদেরকে গুলি করে আগে হত্যা করতো। করার পরে ফাঁকা গুলি ছুটতো ব্যাপকভাবে, দেখানোর জন্য যে এখানে প্রচণ্ড বন্দুকযুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে। তারপরে বাইরে ফের বেরিয়ে এসে সাংবাদিকদের ইনভাইট করতো যে চলেন এবার এসে দেখেন আমরা কত বড় যুদ্ধ করেছি। কিন্তু ভেতরে যারা অভিযানে ছিলেন সেরকম প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বলেছেন যে যে লোকদেরকে ওখানে হত্যা করা হয়েছে তাদেরকে অনেক আগেই বন্দী করা ছিল, তাদেরকে আগে ঠান্ডা মাথায় গুলি করে তারপরে ফাঁকা আওয়াজ করে বন্দুক যুদ্ধের নাটক করা হয়েছে। সেগুলোর প্রত্যক্ষদর্শীর এভিডেন্স আমরা পেয়েছি।
যেসব সাংবাদিককে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের কাছ থেকেও আমরা বক্তব্য নিয়েছি, নামগুলো হয়তো এখন বলা যাবে না, সময় হলে আমরা জানাবো। কিন্তু এই যে নাটক করা হয়েছে, এই নাটকগুলোর ব্যাপারে এটা যে নাটক ছিল সেই সংক্রান্ত তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে। বিচারিক যখন প্রক্রিয়াটা শুরু হবে সেই সময় আমরা আদালতের কাছে এটা সুস্পষ্টভাবে দেখাবো। সালমান এফ রহমানের ব্যাপারে যেটা বলেছেন, ওনাদের কথোপকথনের যে রেকর্ডগুলো দেওয়া হয়েছে, ওনাদের আইনজীবী বলেছেন এটা ওনাদের না। তো ওনাদের যদি না হয়, আমরা বলছি এটা ওনাদের, আর ওনারা বলছে আমার না, এরকম যখন কথা আসবে তখন একমাত্র পদ্ধতি হচ্ছে এটা আদালতে বিচার হতে হবে, সেই বিচারিত হচ্ছে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা প্রমাণ করুক যে এটা ওনার কণ্ঠস্বর নয়। আমরা আমাদের দিক থেকে নিরঙ্কুশভাবে প্রমাণ করব যে এটা ওনাদের কণ্ঠস্বর। সেটার ফরেনজিক টেস্ট হয়েছে, নানান ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সব কিছুর মাধ্যমে অকাট্যভাবেই প্রমাণিত হয়েছে এটা তাদের। আর এটা সত্যিকার অর্থে তাদের ভয়েস কিনা এটাকে চ্যালেঞ্জ করার একমাত্র বৈধ প্রক্রিয়া হচ্ছে একটা ফুল ফ্লেজেড ট্রায়াল। সেখানে তারা সাক্ষীদের জেরা করার মাধ্যমে, প্রয়োজন হলে তার ডিফেন্স সাক্ষী দেওয়ার মাধ্যমে প্রমাণ করুক যে এটা তার কণ্ঠস্বর নয়। প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ এটা তাদের কণ্ঠস্বর, এই ষড়যন্ত্রের সাথে পরিকল্পনার সাথে তারা ইনভলভ, সুতরাং তাদের বিচার হবে। ভাই একটা বিষয় সেটা হচ্ছে যে জিয়াউল হাসানের বোন এখানে বলে গেলেন যে এত অজ্ঞাত যদি হত্যাই করা হয় বাংলাদেশে এত কিছু তো গোপন থাকা সম্ভব না, এটি একটি বিষয়, উনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরেকটি হলো কোর্টেই বলছিলেন যে আপনাদের সাবমিট করা একটা মিডিয়ার যেই নিউজ সেটাকে উনি বলছেন যে একটা শর্ট ফিল্ম, সর্বশেষ যেটা হলো। দেখুন, আসামি পক্ষরা যা তারা আসামিকে বাঁচানোর জন্য অনেক কিছু বলতে পারে, আমরা সবকিছু আমলে নিচ্ছি না। প্রথম কথা হচ্ছে যে প্রথমটা কি বললেন আপনি যে অজ্ঞাতনা। আচ্ছা ধরেন অজ্ঞাতনামা, একজন মানুষকে আমি চিনি না, কিন্তু আমি দেখলাম আমার চোখের সামনে একজন লোককে মেরে ফেলা হলো, মেরে ফেলে তার লাশটাকে ইট বেঁধে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হলো। সেই অজ্ঞাত লোকটার পরিচয় না জানলে এটা কি হত্যাকাণ্ড হবে না? এটা ফেলাশ্বাস কথাবার্তা, এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই। ৭১ সালে ৩০ লক্ষ শহীদ হয়েছে, ৩০ লক্ষের তালিকা কি দেওয়া হয়েছে আদালতে? কিন্তু বিচার তো হয়েছে। সংখ্যা পরিচয় জরুরি না, অফেন্সটা হয়েছে কিনা, ওয়াইড স্প্রেড হয়েছে কিনা, ওয়াইড স্কেলে হয়েছে কিনা, সেইটা প্রমাণ করার বিষয়। ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, গণহত্যার ক্ষেত্রে সংখ্যা ধরে ধরে, লোক ধরে ধরে প্রমাণ করার কোনো বিষয় নেই, প্রয়োজনও নেই। দেখাতে হবে যে এইভাবে মানুষগুলো হত্যা করা হয়েছে কিনা, সেই আইডেন্টিটি প্রমাণ করা এটা মার্ডার বা সাধারণ মামলার মতো বিষয়বস্তু নয়। অকাট্যভাবেই প্রমাণ হবে 50 জন লোককে মারা হয়েছে, যে লোককে আমি চিনি না, এইটুক প্রমাণ করতে পারলেই যথেষ্ট। সুতরাং এই যে জাতীয় আর্গুমেন্ট যারা করেন এই আইন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আরেকটা বিষয়, মাননীয় চিফ প্রসিকিউটর, আমরা তো বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটি ক্রস ফায়ার যেমন অনেক হয়েছে, গুম হয়েছে, কিন্তু আপনারা বিচারের ক্ষেত্রে এই 2009 থেকে পরবর্তী সময় এখন পর্যন্ত বেছে নিচ্ছেন। আগেও তো অনেক ক্রস ফায়ার হয়েছে, সেগুলো কি ভবিষ্যতে বিচারের আওতায় আসবে কিনা একটু? আইন তার গতিতে চলবে। যেগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হয়, আমরা বারবার বলছি, ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য যে পদ্ধতিতে এই অপরাধগুলো হতে হবে সেগুলো না হলে আমরা আমাদের এই ট্রাইব্যুনালে বিচারের জন্য আসবে না। একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে পুরো রাষ্ট্রযন্ত্র ইনভলভ হয়ে বাহিনীগুলোর মাধ্যমে সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের গুমকে একটা কালচারে পরিণত করা হয়েছিল। দিস ইজ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যদি অন্য কোথাও কোনো ক্রাইমস হয়ে থাকে, সেটা যদি ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিকের ক্রাইটেরিয়া ফুলফিল না করে তাহলে বিচারের জন্য আসবে না। কিন্তু এই প্রসিকিউশনের সামনে, আমাদের তদন্ত সংস্থার সামনে যে অভিযোগ এসেছে, যা কিছু তথ্য প্রমাণাদি এসছে, এটা এই সময়ে, এবং সেগুলো তদন্ত অন্তে প্রমাণিত হয়েছে যেগুলো ওয়াইড স্প্রেড ছিল, সিস্টেম্যাটিক ছিল, এগুলো টার্গেটেড কিলিং ছিল, এবং এটার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। সুতরাং এইটাই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় বলেই সেগুলোর বিচার এখন হচ্ছে। বিদেশি আইনজীবীর ব্যাপারে যে আইন আছে, যে শর্ত আছে, সেটা মেনে যদি ওনারা পাবেন। আইনে বলা হয়েছে যদি বাংলাদেশ বার কাউন্সিল তাদেরকে বিদেশি আইনজীবী আনার অনুমতি দেন, তাহলে ট্রাইব্যুনাল সেইটা ওই পারমিশন সাপেক্ষে বিবেচনা করতে পারেন। দিতেই হবে এমন কোনো কথা নেই, ট্রাইব্যুনাল সুতরাং আগে শর্ত হচ্ছে আগে বার কাউন্সিল থেকে তাদের পারমিশন পেতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে ট্রাইব্যুনাল থেকে অনুমতি পেতে হবে। তো বার কাউন্সিলের পারমিশনটা হচ্ছে প্রি কন্ডিশন, ওইটা আগে করে তারপরে ট্রাইব্যুনালে যদি ওনারা অনুমতি নিয়ে আসতে পারে তখন ট্রাইব্যুনাল বিবেচনা করবেন যে তাকে দেওয়া উচিত কি উচিত না। থ্যাংক ইউ।